বাবা মাকে হারানো একটি এতিম মুসলিম মেয়ে জবা। তাকে পিতৃস্নেহে নিজের বাড়িতে নিয়ে যান একজন হিন্দু স্কুল শিক্ষক। তিনি অফিসের কাজে বাড়ির বাইরে গেলে হঠাৎ একদিন পালিয়ে যায় জবা। ১৩ বছর পরে হঠাৎ আসা একটা চিঠিতে তিনি জানতে পারেন জবাকে কেউ কিডন্যাপ করে আটকে রেখেছে। সেই রহস্য উদ্ঘাটন করতে গেলে বেরিয়ে পড়ে তার নিজের পরিবারের কিছু অপ্রিয় সত্য ঘটনা। এরকম একটি ব্যতিক্রমধর্মী কাহিনী নিয়ে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তিশা এবং শরীফুল রাজ অভিনীত সিনেমা জবা। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটির আদ্যোপান্ত। সিনেমার শুরুতে আমরা জর্জকে দেখতে পাই, যিনি এই সিনেমাতে একজন অবসরপ্রাপ্ত স্কুলের হেডমাস্টারের চরিত্রে অভিনয় করেছেন। একটি পাগল ছেলে আর পঙ্গু স্ত্রী, এই দুজনকে নিয়ে বৃদ্ধ বয়সেও জীবন সংগ্রাম করে যাচ্ছেন তিনি। তাদের বাড়ির কাজের বুয়া প্রায়ই কাজে ফাঁকি দিয়ে না আসার কারণে তিনি রেগে নিজেই রান্নাবান্না করে ফেলেন। এভাবেই চলছিল দিনগুলো। কিন্তু একদিন হঠাৎ করে তার কাছে একটা চিঠি আসে। চিঠিটি লেখা হয়েছিল জবা নামের একটি মেয়েকে নিয়ে। জবার বাবা একসময় ছিল স্কুলের পিয়ন। সেই সূত্রে মাস্টার মশাই জবাকে খুব আদর করত এবং বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল। ছোট্ট জবা পড়াশোনায় বেশ ভালো করছিল ছোটবেলা থেকেই। কিন্তু এই পৃথিবীর লীলা খেলা বুঝে ওঠার আগেই জবার বাবা অসুখে ভুগে মারা যায়। আর তার মা তো মারা গিয়েছিল আরও অনেক আগেই। এতিম মেয়েটিকে দেখে মায়ার বন্ধনে আটকে যান হেডমাস্টার সাহেব। যদিও তিনি হিন্দু ছিলেন, কিন্তু তারপরও মুসলিম এই এতিম মেয়েটিকে একা ছেড়ে দিতে তার বিবেকে বাধে। তাই তিনি জবাকে নিজের বাড়িতে আশ্রয় দেন। তবে সবাইকে তার মতো মহৎ ভাবার কোনো কারণ নেই, কারণ তার স্ত্রী প্রথম থেকেই জবাকে সহ্য করতে পারতেন না। একে তো জবা ছিল মুসলিম, তার উপরে গরিব পিয়নের মেয়ে। তার ঘরে উঠতি বয়সী ছেলে থাকায় অপর্ণা চাইতেন না জবা চিরস্থায়ীভাবে এখানে থাকুক। তাই পান থেকে চুন খসলেই তিনি বিভিন্নভাবে জবাকে বকাঝকা করতেন। একবার জবার আঁকা একটা ছবি তার ছেলে পূজার ঘরে নিয়ে রাখলে অপর্ণা পূজার ঘরে জবা ঢুকেছে সন্দেহে তাকে রাগারাগি করতে থাকে। তবে মাস্টার মশাই জবাকে সবসময় স্নেহ দিয়ে আগলে রাখতেন। তিনি একবার অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন, আর সম্ভবত সেই সময়ে অপর্ণার কোনো খারাপ ব্যবহারের কারণে ১৩ বছর আগে জবা তাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তবে অপর্ণা যে ভয়টা পেত, অর্থাৎ জবার কারণে তার ছেলে নষ্ট হয়ে যাবে, জবা না থাকার পরেও তার ছেলে কিন্তু ঠিকই নষ্ট হয়। কিশোর বয়স থেকে মাদকের নেশা পেয়ে বসে তাকে নিরাময়ের জন্য রিহ্যাবে ভর্তি করা হলেও সে প্রায়ই সেখান থেকে পালিয়ে আসত। এমনকি নিজের বাবা মাকে মারধরও করত ভীষণ। আর বর্তমানে তো মানসিক বিকারগ্রস্ত হয়ে বন্দি জীবন কাটাচ্ছে মাস্টার সাহেবের সেই ছেলে। ফিরে আসা যাক চিঠির কাহিনীতে। চিঠিতে কেউ লিখেছে তারা জবাকে অপহরণ করে রেখে দিয়েছে। মাস্টার মশাই যদি ১ লক্ষ টাকা নিয়ে আসতে পারে তাহলেই কেবলমাত্র জবাকে মুক্তি দেওয়া হবে। আর ঠিকানা হিসাবে দেয়া হয় ঢাকার একটা ঠিকানা। ১৩ বছর আগে হারিয়ে যাওয়া জবাকে খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন মাস্টার মশাই। নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখে ১ লক্ষ টাকা জোগাড় করে রওনা করেন ঢাকার উদ্দেশ্যে। সিনেমাতে শরীফুল রাজের চরিত্রটি একজন ছিনতাইকারীর। ডিগ্রি পাশ করে অনেকদিন বেকার থাকার পর এখন বাসে বাসে ঘুরে মানুষের সর্বস্ব লুট করে নেয়াকে নিজের পেশা বানিয়ে নিয়েছেন তিনি। মাস্টার সাহেবের গলায় ছুরি ধরে তার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনতাই করে নেয় রাজ। কিন্তু মাস্টার সাহেব সহজে দমবার পাত্র নয়। তিনি রাজের পিছু নিয়ে তার কাছ থেকে ব্যাগটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। তবে রাজের খুব কৌতূহল হয় এই বৃদ্ধ মানুষটা এভাবে কেন ব্যাগটা ফেরত পেতে চাইছে সেটা দেখে। সব কাহিনী শোনার পর রাজের ভেতরেও জবার প্রতি একটা সহানুভূতি জন্মে। তিনি মাস্টার সাহেবকে সাহায্য করার জন্য ঢাকায় যেতে চান। তবে শর্ত হলো, যাবার পরে যদি তারা জবাকে কোনো টাকা ছাড়া উদ্ধার করতে পারে তাহলে এই ১ লক্ষ টাকা রাজকে দিয়ে দিতে হবে। তারা ঢাকায় এসে দেখতে পায় চিঠিতে লেখার ঠিকানাটা ছিল একটা পতিতালয়ের। শুরুতে মাস্টার সাহেব একটু বিব্রত হন এই ধরনের পরিবেশে এসে। এই পল্লীর একজন পুরনো পতিতা ছিল যার নাম ছিল কারিনা, যেই চরিত্রে সাহসী অভিনয় করেছেন তিশা। তিশা অর্থাৎ কারিনার সাথে শরীফুল রাজের ঝগড়া লেগে যাওয়ায় রাজকে আলাদা একটা রুমে আটকে মাস্টার সাহেবকে একটা রুমে নিয়ে আসে সে। কারিনার কাছ থেকে মাস্টার সাহেব জানতে পারে সেই এই চিঠিটা লিখেছে। আসলে বাড়ি থেকে পালিয়ে যাবার পরে জবাকে কোনো এক দালাল বিক্রি করে দেয় এই পল্লীতে। সেখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গত ১৩টি বছর ধরে পতিতাবৃত্তি করেছে জবা। সাম্প্রতিক সময়ে তার দিকে নজর পড়ে কালা কিসলু নামের এক রাজনৈতিক নেতা কাম গুন্ডার। কিসলু জবাকে এক প্রকার তুলে নিয়ে নিজের আস্তানায় বন্দি করে
দিনের পর দিন জোরপূর্বক তার সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এই ব্যাপারটা জবার বান্ধবী কারিনা জানতে পারে। কারিনা জবার কাছে অনেকবারই মাস্টার সাহেবের গল্প শুনেছে। জবাকে কিসলুর লোকেরা ধরে নিয়ে যাবার পর এক কলেজ পড়ুয়া খদ্দেরকে দিয়ে ইন্টারনেটে সার্চ করিয়ে কারিনা মাস্টার সাহেবের স্কুলের ঠিকানা পান। সেই ঠিকানায় কারিনা চিঠি পাঠায় এই আশায় যেন মাস্টার মশাই টাকা নিয়ে এসে জবাকে কিসলুর আস্তানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। মাস্টার সাহেব সবকিছু শুনে বেশ ভেঙে পড়েন। তার আদরের জবার শেষ পর্যন্ত ঠাঁই হলো এই নিষিদ্ধ পল্লীতে। যাই হোক, সেই কিসলুর খোঁজে তারা বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো কারিনাকে এই পল্লী থেকে পল্লীর মাসি বের হতে দেবে না। তাই রাতের আধারে বোরকা পরে তারা পালাবার চেষ্টা করে। তারা এমন একটা অভিনয় করছিল যেন রাজ খারাপ পাড়ায় আসে বলে তার বাবা এবং স্ত্রী রাজকে ফিরিয়ে নিতে এসেছে। তারপরেও দালালদের হাতে তারা ধরা পড়ে এবং কোনো রকমে পালিয়ে বাঁচে। তবে রাস্তায় সিএনজিতে রাজের সাথে মাস্টার সাহেবের কথা কাটাকাটি শুরু হয় কারিনাকে তাদের সাথে নিয়ে আসা নিয়ে। এই ব্যাপারটা দেখে ফেলে রাস্তার টহল পুলিশের দল এবং সন্দেহজনক গতিবিধির কারণে তাদেরকে থানায় নিয়ে যায়। সকালে দারোগা সাহেবের কাছে নিজের পালিত মেয়ে জবার হারিয়ে যাওয়া থেকে শুরু করে চিঠি পাওয়া পর্যন্ত সব ঘটনাই খুলে বলে মাস্টার মশাই। পুলিশের কাছ থেকে তারা নতুন একটা তথ্য জানতে পারে। কে বা কারা নাকি কিসলুকে কিছুদিন আগে হত্যা করেছে। তার দলের লোকেরা বলছে জবাই সেই হত্যাকারী। তবে জবার মতো নিরীহ একটা মেয়ে কাউকে হত্যা করতে পারে সেটা মাস্টার সাহেবের বিশ্বাস হয় না। কারিনারও সন্দেহ হয় হয়তো কিসলুর লোকেরা জবা এবং কিসলু দুইজনকেই মেরে এখন জবার উপর দায় চাপিয়ে দিচ্ছে। এই বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য কারিনা কিসলুর সৎ ভাই বজলুর কাছে যেতে চায়। তারা বজলুর ঠিকানায় গিয়ে জানতে পারে সে গ্রামের বাড়িতে চলে গেছে। অগত্যা তারা লঞ্চে করে বজলুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। বজলু তখন নিজের শ্বশুর বাড়িতে লুকিয়েছিল। কিসলুর ব্যাপারে কথা বলতে এসেছে জানতে পেরে সে সবার সাথেই বেশ চোটপাট দেখাতে থাকে। সেও পুলিশের মতো একই কথা বলে যে জবাকে কিসলু ধরে এনেছিল ঠিকই, কিন্তু জবা এক পর্যায়ে কিসলুকে হত্যা করে পালিয়ে গেছে। তবে তার কথা তাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না। তাই রাতের বেলা যখন বজলু নেশা করে বন্ধুদের আকড়া থেকে বাসায় ফিরছিল তখন তাকে আটক করে রাজ। তাকে মারধরের পর সে স্বীকার করে আসলে জবাকে ধরে নিয়ে গিয়ে প্রতি রাতে কিসলু এবং তার দলের একাধিক লোক জবাকে নির্যাতন করত। সেই নির্যাতন সহ্য করতে না পেরে জবা একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার কিছু পরে একজন মহিলা এসে কিসলুকে হত্যা করে। বজলু তখন প্ল্যান করে জবার আত্মহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সে কিসলুর হত্যার দায় জবার ঘাড়ে দিয়ে দেবে এবং সবাইকে জানাবে কিসলুকে হত্যা করে জবা পালিয়ে গেছে। কিন্তু তার মনের ভেতরে ঠিকই ভয় ছিল যেই মহিলা আসলে কিসলুকে মেরেছে সে বজলুকেও না মেরে দেয়। তাই সে নিজের শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছে এসে। সেই রাতটা ছিল মাস্টার সাহেবের জীবনের দীর্ঘতম রাত। নিজের ছেলে পাগল হয়ে গেছে, নিজের স্ত্রী পঙ্গু হয়ে পড়ে আছে, তারপরও তার জীবনের সবচেয়ে বড় কষ্টের ঘটনা জবার এভাবে চলে যাওয়া। এত বছর সে জানতো জবা তার বাসা থেকে পালিয়ে গেছে, কিন্তু 1 মাস আগে তার পঙ্গু স্ত্রীর কাছ থেকে সে জানতে পারে জবাকে আসলে তার স্ত্রী বাসা থেকে বের করে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল তার ছেলেকে নিয়ে। কিশোর বয়সে মাদকের নেশায় বুঁদ হয়ে থাকত সে। এক রাতে নেশার ঘোরে নিজের ঘরের মধ্যে থাকা জবাকে ভোগ করার নেশা পেয়ে বসে তার মধ্যে। সেদিন দরজা বন্ধ করে জবার উপর চড়াও হয় সে। জবার চিৎকার শুনে মাস্টার সাহেব দৌড়ে এসে নিজের ছেলের পৈশাচিক রূপ দেখে শিউরে ওঠেন। এর পরদিন অফিসের কাজে তিনি কয়েকদিনের জন্য বাইরে গেলে সেই সুযোগটা নেয় তার স্ত্রী অর্পণা। সে তাদের বাড়ির দুধওয়ালা গোপীর কাছে দিয়ে দেয় জবাকে, আর সেই গোপী পরবর্তীতে পতিতাপল্লীতে বিক্রি করে দেয় জবাকে। এই কথা 13 বছর পরে মাস্টার সাহেব জানতে পেরে গোপীকে খুঁজতে গিয়ে দেখেন তার আগের রাতেই সে মারা গেছে। তাই জবাকে খুঁজতে তার এত দূর আসা। তবে এই সময়ে কারিনা নতুন একটা তথ্য দেয়। জবা যে মারা গেছে সে এটা আগে থেকেই জানত, কিন্তু একজন মহিলার অনুরোধে সে এতদিন এটা গোপন করে রেখেছিল মাস্টার সাহেবের কাছ থেকে। আসলে মাস্টার সাহেবই প্রথম ব্যক্তি নন যে জবার খোঁজে এসেছিল। আমরা শুরুতে জেনেছিলাম জবার মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। আসলে ব্যাপারটা তা নয়। জবার মা এবং বাবার মধ্যে অনেক ঝগড়া লেগে থাকত। একদিন রাতের বেলায় জবার বাবা তার মার মাথায় তীব্র আঘাত করে বসে। মরে গেছে ভেবে সে জবাকে নিয়ে অন্য গ্রামে পালিয়ে এসে স্কুলের পিয়ন হিসেবে চাকরি নেয়। তবে জবার মা সেদিন অনেক আঘাত পেলেও বেঁচে গিয়েছিলেন। অনেক বছর চিকিৎসার পর তিনি স্মৃতি ফিরে পান। তবে ততদিনে জবা মাস্টার সাহেবের বাড়ি থেকে চলে এসেছিল। জবাকে ফিরে পাবার জন্য জবার মা এতদিন কাজের লোকের ছদ্মবেশে
মাস্টার সাহেবের বাড়িতে কাজ করত এবং অপেক্ষা করত পাছে কোনো দিন যদি জবার কোনো খোঁজ পাওয়া যায় বা জবা ফিরে আসে সেজন্য। যেদিন সে জানতে পারে অপর্ণা জবাকে গোপীর কাছে দিয়ে দিয়েছিল, সেদিন রাতেই সে গোপীর কাছে যায় এবং তার কাছ থেকে জেনে নেয় কোন পতিতালয়ে জবাকে বিক্রি করেছিল সে। গোপীকে হত্যা করে সে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। পল্লীতে গিয়ে কারিনার কাছ থেকে জানতে পারে তার মেয়ে জবাকে কিসলু নিজের ডেরায় আটকে রেখে দিয়েছে। সে দ্রুত সেখানে যায়, কিন্তু তার আগেই জবা নির্যাতন সইতে না পেরে আত্মাহুতি দিয়ে দিয়েছিল। রাগে সে কিসলুকে হত্যা করে এবং জবার লাশ নিয়ে কবর দেয়। এই সময়ে রাজের মাথায় প্রশ্ন আসে, জবার মা কেন কারিনাকে বলেছিল মাস্টার মশাইকে সবকিছু দেরিতে বলতে? এর একটা কারণ হলো কিসলুর সৎ ভাই বজলুকে শায়েস্তা করা। আর একটা কারণ কি এটা হতে পারে, মাস্টার মশাইয়ের স্ত্রী অপর্ণাকে শাস্তি দেওয়ার জন্যই আসলে সময় চাইছে জবার মা? কারণ অপর্ণাই তার মেয়েকে গোপীর কাছে দিয়ে দিয়েছিল। গোপী একজন খারাপ লোক সেটা জানার পরেও সে এই কাজটা করেছিল। আর মাস্টার মশাই ঢাকায় আসার আগে তার স্ত্রী এবং ছেলেকে কাজের লোক অর্থাৎ জবার মায়ের হাতেই রেখে এসেছিল। আর বাস্তবেও আমরা হতে দেখি তাই। জবার মা তীব্র আক্রোশে অপর্ণার সামনে তার ছেলের গলায় শিকল বেঁধে তাকে ঝুলিয়ে অত্যাচার করে। তবে অতটুকু পর্যন্তই। জবার মা দিন শেষে অতটাও নিষ্ঠুর হতে পারেননি। অপর্ণা তার অবুঝ শিশু জবাকে একটা খারাপ লোকের হাতে তুলে দিতে পারলেও জবার মা একজন পঙ্গু মহিলা এবং তার পাগল ছেলেকে মারতে পারেনি। বরঞ্চ সে মাস্টার সাহেব আসার আগেই চলে আসে ঢাকাতে এবং সেখানেই নিজের মেয়ের কবরের কাছে বসে খুঁজতে থাকে নিজের নারী ছেঁড়া ধনের স্পর্শ। জবার এই পরিণতির জন্য আসলে দায়ী করবেন কাকে? তার বাবা প্রথম ভুলটা করেছিল তার মাকে মেরে পালিয়ে এসে। গোড়া ধার্মিক অপর্ণা ভিন্ন ধর্মের হওয়াতে জবাকে বাসা থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছিল। গোপী তাকে বিক্রি করে দেয় শহরে, আর সেখানকার হাজারো পুরুষ প্রতিনিয়ত তাকে ভোগ করে। দিন শেষে পুরো সিনেমাটি আমাদের সমাজে নারীদের অস্তিত্ব যে কতটা নাজুক সেদিকে দৃষ্টিপাত করে দেয়। মাস্টার মশাই একা জবাকে প্রচণ্ড স্নেহ করলেও দিন শেষে তাকে ধরে রাখতে পারেননি। আরেকটি বিষয় হলো ধর্ম। আমাদের উপমহাদেশের মানুষেরা ধর্ম সচেতন কম, ধর্মভীরু বেশি। একজন গোঁড়া হিন্দু তার বাড়িতে যেমন মুসলিমকে রাখতে চান না, একজন গোঁড়া মুসলিম তেমনি তার বাড়িতে হিন্দুকে রাখতে চায় না। কিন্তু ধর্ম রক্ষা করতে যেয়ে যে একজন অসহায় মানুষকে আমরা বিপদের দিকে ঠেলে দিচ্ছি, এই ব্যাপারটাই অনেক সময় আমরা ভুলে গিয়ে হয়ে যাই অমানুষ। তবে আমরা ভুলে গেলেও সৃষ্টিকর্তা ভোলেন না। আজ শুধুমাত্র ভিন্ন ধর্মের বলে আপনি একজন মানুষকে বিনা কারণে অত্যাচার করলে তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যেমন এই সিনেমাতে অপর্ণা এবং তার ছেলেকে সৃষ্টিকর্তা যেভাবে শাস্তি দিচ্ছেন, এর চেয়ে ভালো জাস্টিস আর কি হতে পারে? জবা যেরকম প্রতি রাতে ধুকে ধুকে মরেছে নিজের নিয়তির কাছে, ঠিক তেমনি অপর্ণা প্রতি নিঃশ্বাসে ধুকে ধুকে মরছে নিজের কৃতকর্মের অভিশাপে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।